কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। বাংলাদেশ এবং মিয়ানমারের প্রসঙ্গ প্রায় সময় চলে আসে যে আসলে এই দুইটা দেশের মধ্যে যদি কোনো সময় কিছু হয়ে যায় তাহলে কোন দেশ এগিয়ে থাকবে, বাংলাদেশ নাকি মিয়ানমার? তো হয়তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ এই 2025 সালে সামরিক র্যাঙ্কিংয়ে মিয়ানমারকে পেছনে ফেলে দিয়েছিল। তো এরপরেও কিন্তু মিয়ানমার বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সামরিক শক্তির দিক দিয়ে কিন্তু যথেষ্ট এগিয়ে আছে। তো আজকে দেখবো আসলে এই দুইটা দেশের মধ্যে যদি কোনো সময় লেগে যায় তাহলে কার অবস্থা কেমন হবে, অর্থাৎ বাংলাদেশ কি পারবে বা মিয়ানমারকে এই যুদ্ধে হারাতে? চলুন আজকে এই ভিডিওতে সেই বিষয়টা একবার ক্লিয়ার করে আছে। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। 1 2 3। মিয়ানমারকে যুদ্ধে হারাতে বাংলাদেশ কতটুকু সক্ষম? যদি বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লাগে তাহলে মিয়ানমারের থেকে বাংলাদেশ কতটা এগিয়ে? প্রথমে বলে দিতে চাই, গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ আর মিয়ানমার হচ্ছে পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। মিয়ানমারের থেকে বাংলাদেশ গত কয়েক বছর আগে কিন্তু মিয়ানমার বাংলাদেশ থেকে এগিয়ে ছিল। চিন্তা করেই বাংলাদেশ ইতিমধ্যেই মিয়ানমার সীমান্ত এলাকাগুলোতে সামরিক স্থাপনা উন্নয়ন, নতুন সেনানিবাস তৈরি, বিমান ঘাঁটি, নৌঘাঁটি, সাবমেরিন বেস তৈরি ইত্যাদি সম্পূর্ণ করেছে। ভারত মিয়ানমারের কথা মাথায় রেখে 2025-26 অর্থ বছরে সামরিক খাতে সবথেকে বেশি ব্যয় করা হবে। যেমনটা জানেন, মিয়ানমারের সেনাবাহিনী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। কাচিন, রাখাইন, শান, RSA, LSA এরকম বেশ কয়েকটি বিদ্রোহ জাতিগোষ্ঠীর বিদ্রোহ দমনে তারা ব্যস্ত রয়েছে। আর বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু পেরে উঠছে না। প্রতিনিয়ত মিয়ানমারের সেনাবাহিনী মারা যাচ্ছে। তাছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে 70 থেকে 80,000 সেনাবাহিনী এমন রয়েছে যাদের বয়স 18 বছর হয়নি, অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা হচ্ছে শিশু কিশোর। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর বহু দেশের সাথে প্রতি বছর যৌথ সামরিক মহড়া করে থাকে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বহু সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। তারা প্রচুর সামরিক জ্ঞান অর্জন করছে। সেখানে মিয়ানমার বেশ অনেকটাই পিছিয়ে। মিয়ানমার তো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারে না। বর্তমানে 6টির মতো ফ্রিগেট রয়েছে, কিন্তু এগুলোর একটিও সি ফ্রিগেট নয়, অর্থাৎ সি লেভেল 4-এর বেশি সহ্য করতে পারে না। তাদের ফ্রিগেটগুলো হচ্ছে কোস্টাল ফ্রিগেট। এগুলো গভীর সমুদ্রের জন্য উপযুক্ত নয়, তাই যুদ্ধে এই ফ্রিগেটগুলো নিয়োজিত করা সম্ভব হবে না। মিয়ানমার মানে ওদের ফ্রিগেটগুলো শুধু উপকূলে থাকবে। KS-35 এবং C-802 রয়েছে। এগুলোর রেঞ্জ হচ্ছে 130 কিলোমিটার এবং পরেরটা 120 কিলোমিটার। কিন্তু এগুলো হচ্ছে সব কাগজে কলমের হিসাব। বাস্তবে এগুলোর কোনোটিতেই ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক বা TDL না থাকার কারণে মিসাইলগুলোকে ফুল রেঞ্জে ব্যবহার করা যায় না। তাই মিসাইলগুলোর অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে 40 কিলোমিটার। এর বেশি দূর মিসাইলগুলো যেতে পারবে না। তাই তাদের মিসাইলের রেঞ্জগুলো 120 কিলোমিটার নয়, বরঞ্চ 40 থেকে 50 কিলোমিটার হবে। অপরদিকে বাংলাদেশের ফ্রিগেটের মিসাইলের রেঞ্জ 180 কিলোমিটারের বেশি। বাংলাদেশের হাতে রয়েছে 2টি সাবমেরিন, অপরদিকে মিয়ানমারের কাছেও 2টি সাবমেরিন রয়েছে। আর বাংলাদেশের যে সাবমেরিন রয়েছে সেই সাবমেরিন মিয়ানমার ধ্বংসই করতে পারবে না, কারণ সাবমেরিন ধ্বংসকারী প্রয়োজনীয় ইকুইপমেন্ট মিয়ানমারের কাছে নেই। মিয়ানমারের কোনো ASW হেলিকপ্টার নেই। এছাড়া তারা যে টর্পেডো ব্যবহার করে তার রেঞ্জ হচ্ছে মাত্র 7 কিলোমিটার। আর টর্পেডো কখনোই কার্যকারীভাবে ফুল রেঞ্জে ব্যবহার করাও যায় না, তাই কার্যকারী রেঞ্জ ধরা যেতে পারে 5 থেকে 6 কিলোমিটার। আর ASW হেলিকপ্টার দিয়ে সাবমেরিন ধ্বংস করা যাবে না, কারণ সেগুলোর রেঞ্জ হচ্ছে মাত্র 125 মিটার, যেগুলো অন্তত বাংলাদেশের 2টি সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম নয়। মানে সাবমেরিন ধ্বংস করে দিতে পারবে না বাংলাদেশের সাবমেরিনকে। তবে একটি বিষয়ের দিকে মিয়ানমার কিছুটা এগিয়ে আছে, সেটি হচ্ছে বিমান বাহিনী। মিয়ানমারের কাছে 32টি MiG-29 রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে রয়েছে 8টি। এই দিক থেকে মিয়ানমার এগিয়ে আছে। তবে মিয়ানমার যে MiG-29 কিনেছে সেগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড মডেলের। 32টি MiG-29 এর মধ্যে সবগুলো কিন্তু অ্যাক্টিভ নেই। রিপোর্ট বলছে মিয়ানমারের 12 থেকে 13টি MiG-29 অ্যাক্টিভ রয়েছে, মানে সার্ভিসে রয়েছে। আর মিয়ানমার কিন্তু কিছুদিন আগেই 18টি ইঞ্জিন অর্ডার করেছিল। এই নতুন 18টি ইঞ্জিন হচ্ছে MiG-29 বিমানের জন্য। এর মানে হচ্ছে তারা অন্তত 18টি MiG-29কে নতুন ইঞ্জিন লাগিয়ে তারা সেগুলোকে সার্ভিসে রাখতে চায়। বিমান বাহিনীর দিক দিয়ে মিয়ানমার
বাংলাদেশ মিয়ানমার থেকে এখনো অনেক টাইপ এগিয়ে আছে। 62, টাইপ 72 এই ধরনের পুরনো ট্যাঙ্ক তারা ব্যবহার করছে। তাই মিয়ানমারের ট্যাঙ্ক সংখ্যা অনেক বেশি গণনা করা হলেও তাদের ট্যাঙ্ক বহরের ক্ষমতা অত বেশি নয়, কারণ এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশ অনেক আগেই সার্ভিস থেকে বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশ টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক ব্যবহার করে থাকে, যার ক্ষমতা T-72 এর থেকে অনেক বেশি। মিয়ানমারকে নিয়ে বাংলাদেশ সব থেকে বেশি যে ভয় করে সেটি হচ্ছে তাদের 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল। আমাদের কিন্তু পুরো ব্যাপারটা জানানো হয় না। পৃথিবীতে কিন্তু সবকিছুই নশ্বর। একটি মিসাইল তৈরি করার পর সেটি সর্বোচ্চ 10 থেকে 15 বছরের মধ্যে ব্যবহার করা যায়, আর নয়তো সেই মিসাইল থেকে খুব বেশি ভালো পারফরমেন্স আশা করা যায় না। মিয়ানমারের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা 1980-র দশকের, যার লাইফ টাইম এই শতাব্দীর আগেই শেষ। তাই মিয়ানমার যদি এই মিসাইলগুলো ব্যবহার করে তাহলে ভারতের মতো অবস্থা হবে, নিজের মিসাইল নিজের দেশেই পড়বে। এছাড়াও অভ্যন্তরীণ বিদ্রোহ, সৈনিকদের অপর্যাপ্ত ট্রেনিং ইত্যাদি বহু বিষয়ে মিয়ানমার কিন্তু পিছিয়ে আছে। এছাড়া অতীতে মিয়ানমার কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই যুদ্ধর নাম হচ্ছে নাফ যুদ্ধ। বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু কাউকে ভয় পায় না, তারা শুধুমাত্র আল্লাহকে ভয় পায়। বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে যে সাহস রয়েছে সেটি মিয়ানমারের সেনাবাহিনীর থেকে অনেক বেশি। বাংলাদেশের একজন সেনাবাহিনী মিয়ানমারের 10 জন সেনাবাহিনীর সমান। আপনারা সেই যুদ্ধের ইতিহাস শুনলে বুঝতে পারবেন বাংলাদেশ সামরিক বাহিনী কতটা শক্তিশালী। সেনাবাহিনী আসার আগে বিজিবি আসলে কি পারবে একজন সেনাবাহিনী 10 জনের সাথে? সেনাবাহিনীর সেই গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জেনে আসি। বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে অপারেশন নাফ। এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকস কমান্ডাররা মিয়ানমারের প্রায় 10 মাইল ভিতরে ঢুকে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের গুদাম ধ্বংস করেছিল। প্রতিবেশী কোনো দেশের 10 মাইল ভিতরে ঢুকে গেছিল ওই সময়। দুর্ধর্ষ হামলার ঘটনা এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম। সময়টা ছিল 1991 সালের 21শে ডিসেম্বর। বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা করলে বাংলাদেশের বিডিআর এর একজন আগে মিয়ানমার তাৎক্ষণিক বিডিআর বাংলাদেশকে আক্রমণ করছিল, এরপরে বাংলাদেশ হামলায় পাল্টা জবাব দিয়েছে। মিয়ানমারের সেনা নিহত হয়। মিয়ানমারের সেনারা কাপুরুষের মতো নিহত সৈন্যদের লাশ ফেলে রেখে চলে যায়। এই ঘটনার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠিনভাবে শায়েস্তা করার হুমকি দেয়। এই ঘটনার পর বেগম খালেদা জিয়া মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেয়। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সীমান্তে প্রায় 82,000 সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে, যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও প্রায় 1 লাখ সেনা মোতায়েন করে। এই ঘটনার পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তারা মিয়ানমারে হামলা চালানোর ছক কষতে থাকেন। শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস অভিযানিক দল মিয়ানমারের 25 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। এরপর বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন অস্ত্রের গুদাম ধ্বংস করে। মিয়ানমারের ভেতরে অভিযান চালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দলটি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশের ভেতরে ফেরত আসে। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর দুই দেশের অনেকটা মুভির কাহিনীর মতো। ঠিক একই সময়ে মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর ভয়ানক যুদ্ধ বেঁধে যায়। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী, যার ফলে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে কাচিন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে। মিয়ানমারের জেনারেলদের আশঙ্কা ছিল তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সরিয়ে নেয় তাহলে পুরো আরাকান রাজ্য বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিতে পারে। এর জন্য তারা বাংলাদেশের রাষ্ট্রদূত মারফত সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে, কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি। একদিকে নিজের দেশে কাচিন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে হামলা, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা, উভয় সংকটে পড়ে মিয়ানমার দেশটি। শেষে বাধ্য হয়ে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট। মিয়ানমারের প্রেসিডেন্ট চায়নার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র সীমান্ত থেকে সরিয়ে নেয়, আর নয়তো মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তাদের আশঙ্কা ছিল। সর্বশেষে চীনের কয়েকবার অনুরোধের পর মোটামুটি 93 দিন পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়। এই যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং তাদের কর্মকর্তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে গোপনে যোগাযোগ রক্ষা করেছে বলে অভিযোগ পাওয়া যায়, যেটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে। মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8 জানুয়ারি। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000 লোকের মতো। অর্থাৎ মিয়ানমারের সৈন্য সংখ্যা ছিল বাংলাদেশের তুলনায়
তুলনায় প্রায় 10 গুণ। এখানে আপনাদেরকে বলে দিতে চাই, এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশই নেয়নি। বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই বিডিআর এর প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী। 3 দিন ধরে চলা এই যুদ্ধে মিয়ানমারের 600 সৈন্য নিহত হলেও বাংলাদেশের মাত্র 2 জন সৈন্য আহত হয়েছিল। আজ থেকে প্রায় 25 বছর আগে নাফ নদীর তীরে সংগঠিত এই যুদ্ধের একটি লম্বা পটভূমি রয়েছে। 1966 সালে সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান সরকার ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাদের মাঝের অংশকে 2 দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয়। মিয়ানমার অংশে নাফ নদীর 12টি প্রশাখা রয়েছে। চুক্তি অনুযায়ী বার্মা সরকার সেই প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে, কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাদের মধ্যভাগকে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তিকে অগ্রাহ্য করে 2000 সাল পর্যন্ত 12টির ভেতরে 11টিতে বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় 2500 একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। 2000 সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতে বাঁধ দিতে চাইলে 2 দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের সূত্রপাত হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত। 1999 সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা সম্পর্কে। তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ছিলেন LM ফজলুর রহমান। সেই যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারির 8 তারিখ দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সেদিন দিনাজপুরে অবস্থান করেছিলেন। সেখান থেকে তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরু করার আদেশ দেন। যুদ্ধটি শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতারদ্বীপ সংলগ্ন একটি জায়গাতে। এখানে নাফ নদীর একটি বাফের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর, অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল। যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে। মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন। নাফ যুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে সেটি হচ্ছে শূন্য মৃত্যুহার। 3 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার 6 শতাধিক সেনা এবং মিয়ানমারের নাগরিক নিহত হলেও বিডিআরের একজন সদস্য মারা যায়নি। তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল। যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এটা বিরল এক দৃষ্টান্ত। যুদ্ধের বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক দান করে। ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধে কোনো একক বীরত্ব লাভ করে। এখন হয়তো আপনারা প্রমাণ পেয়েছেন আমাদের বিডিআর এবং সেনাবাহিনী কতটা শক্তিশালী এবং যুদ্ধে অভিজ্ঞ। বিডিআর এবং সেনাবাহিনীর জন্য ঝটপট ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। বেশ কয়েকবার ফেস টু ফেস লড়াই করেছিল বাংলাদেশ এবং মিয়ানমার। তো প্রত্যেকবারই মিয়ানমার পরাজিত হয়েছিল এবং বাংলাদেশ জিতেছিল। নাফ যুদ্ধ প্লাস এর পরবর্তী সময়ে আরো বেশ কয়েকবার যুদ্ধ লেগেছিল। প্রত্যেকবারই বাংলাদেশ জিতে বাড়িতে ফিরেছিল। বড় কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে যায় না এই দুইটা দেশ, খন্দ খন্দ ভাবে যুদ্ধ করেছিল এবং প্রত্যেকবার মিয়ানমার পরাজিত হয়েছিল। যদিও এটা মুভির মতো লাগে, কিন্তু এগুলো ইতিহাসে এগুলো লেখা আছে। তো এই সমস্ত বিষয়গুলো দিয়ে বোঝা যায় যে বাংলাদেশ মায়ানমারের সাথে র্যাঙ্কিং এ হয়তো ব্যবধান একটু কম, এরপরেও মায়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধের যেটার ক্ষমতা রাখে। তবে সময় পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। যেইভাবে মায়ানমার সেনাবাহিনী আপগ্রেড করা হয়েছে সেভাবে বাংলাদেশের প্রতিরক্ষা যে বাহিনীগুলো আছে আপগ্রেড করা হয় না। এই জায়গাতেই একটা মানে ঘাবলা থেকে গেছে। তো এরপরেও বাংলাদেশের যে অতীত অভিজ্ঞতা মায়ানমারের সাথে যুদ্ধে, ওই অভিজ্ঞতা থেকেই সাহস পাবে আবার মায়ানমারকে ফেস করার, যদি হয় আর কি এরকম পরিস্থিতি যদি দাঁড়ায়। আর বাংলাদেশ তো চেষ্টা করতেছে কিভাবে মিলিটারি লেভেলটা আরেকটু আপে নিয়ে যাওয়া যায়। মায়ানমার কিন্তু গৃহযুদ্ধে লিপ্ত, অর্থাৎ দেশের ভিতরেই যুদ্ধ চলতেছে। তো বাইরের দেশের সাথে কিভাবে যুদ্ধ করবে, নিজের দেশের সামলাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো বাইরের দেশের সাথে যুদ্ধ লাগলে ওইদিকে আলাদা আর একটা মনোযোগ দিতে হবে। তো এই মনোযোগটা হয়তো মায়ানমার দিতে পারবে না। তো সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আসলে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে।